নমস্কার। বাঙালির জীবনের প্রকৃত ইতিহাস যদি কোনোদিন সত্যি কথায় লেখা হয়, ইতিহাস তো বিজয়ীরা লেখে, বিজিতরা ইতিহাস লেখে না। সেই জন্য বিজয়ী তার মতো করে ইতিহাস লেখায়, যাতে যুগ যুগান্তর ধরে তার নাম মানুষের মনে সোনার অক্ষরে লেখা হয়ে যায়। অনেক অপকীর্তি চাপা দিয়ে সে তার ইতিহাস তৈরি করে। বাঙালির সত্যিকারের ইতিহাস যদি কোনোদিন লেখা হয়, তাহলে সেই ইতিহাসে একটি দিনকে বাঙালি কোনোদিন ভুলবে না। সেটা হলো রবীন্দ্রনাথের নোবেল চুরির দিনটা। 2004 সালে রবীন্দ্রনাথের নোবেল চুরি হয়। 2004 সালে রবীন্দ্র ভবনের নিরাপত্তার ফল্ট থেকে, নিরাপদ জায়গা থেকে। শুধু নোবেল চুরি হয়নি, কিন্তু আমরা জানি রবীন্দ্রনাথের নোবেলটা চুরি হয়েছিল। রবীন্দ্রনাথের নোবেল আমরা রাখতে পারিনি, কিন্তু লজ্জার কথা এই যে নোবেল চুরি হয়নি, আরও 47টা বহুমূল্য জিনিস, তার সম্পূর্ণ তালিকাও পাওয়া যায় না, 47টা এটা ঘোষণা করা হয়েছিল চুরি হয়েছিল নোবেলের সঙ্গে। কি চুরি হয়েছিল? যেগুলো প্রচণ্ড নামি দামি, সেগুলো নোবেলের প্রকৃত শংসাপত্রটি, সেটাও চুরি হয়েছিল। আচ্ছা, মানলাম নোবেল প্রাইজ তো বিক্রি করা দুঃসাধ্য, রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ চোরা বাজারে। সোনা যদি গালিয়ে নেয়, 10-12 লাখ টাকার বেশি সোনা তখনকার নোবেল প্রাইজ থেকে বেরোবার কথা নয়, কারণ গ্রিন গোল্ডের ওপরে 24 ক্যারেট গোল্ড দিয়ে করা। ওর অমূল্য ভ্যালু হচ্ছে অ্যান্টিক হিসেবে, কিন্তু সেইভাবে বিক্রি করা খুব অসুবিধে ছিল। জানি না, আরও সব এদের ব্যাপারটা বলতে পারবো না, এইটুকু মাথায় ঢুকবে না। তো নোবেল চুরি হয়েছিল, তার সঙ্গে চুরি হয়েছিল শংসাপত্র, চুরি হয়েছিল মহর্ষি দেবেন্দ্রনাথের সোনার উপরে ওং লেখা আংটি, যেটা মাথা কুটলেও নোবেলও পাওয়া যাবে না, যেটা মাথা কুটলেও পাওয়া যাবে না। ওং লেখা একটি আংটি চুরি হয়েছিল। চুরি হয়েছিল মৃণালিনী দেবীর, রবীন্দ্রনাথের স্ত্রীর সোনা বাঁধানো নোয়া, দু হাতের দুটি চুরি হয়েছিল। চুরি হয়েছিল হাতির দাঁতের একটি ঝাঁপি, বিদেশ থেকে আনা। আমি যতদূর জানি একটা লাঠি ছড়িও চুরি হয়েছিল, রবীন্দ্রনাথের খুব প্রিয়। এইরকম বহু জিনিস, 47টা জিনিস চুরি হয়ে যায়। কিন্তু এই 2004 থেকে 2007 পর্যন্ত সিবিআই এটা তদন্ত করে। তখন বামফ্রন্ট আমল, বুদ্ধদেব বাবুদের মতো সংবেদনশীল মানুষেরা বসে আছেন, যারা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে মূর্তিমান প্রতিবাদ। কিন্তু এই চুরির চোর ধরা পড়েনি। একটা সামান্য চোর ধরার ক্ষমতা একটা গভর্নমেন্টের হয়নি। সামান্য চোর এই কারণে বলছি, যত বড়ই হোক, একটা রাষ্ট্রীয় মেশিনারির কাছে সে ক্ষুদ্রই। আর সেই সঙ্গে সিবিআই 2009 সালে বলে, আমরা তদন্ত করে কিছু পাচ্ছি না, কোনো সেরকম প্রমাণ নেই, আমরা তদন্ত বন্ধ করে দিচ্ছি। তারা বন্ধ করে দেয় তদন্ত। এরপরে আবার 2008 সালে রাজনৈতিক এবং নানা ধরনের চাপে তদন্ত তৈরি হয়, খোলা হয়, 2009 আবার বন্ধ হয়ে যায়। তো এই যে অদ্ভুত ব্যাপার, এই তদন্ত বারবার বন্ধ হয়ে যাওয়া, কেন জানি না। 2016 সালে তদন্ত আবার হয়, আবারও বন্ধ হয়ে যায়। আর একজন বাউলকে গ্রেপ্তার করা হয়, বাউল শিল্পী বলা হয়েছে। তিনি চোরেদের আশ্রয় দিয়েছিলেন রাত্রিরে, এবং চোরেদের অন্য প্রদেশে পালিয়ে যেতে নাকি সাহায্য করেছিলেন। তবে তিনি, এই বাউল শিল্পীর নাম হচ্ছে প্রদীপ বাউড়ি। ইনি 1998 থেকে 2003 পর্যন্ত বীরভূমের রূপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন, 2003 পর্যন্ত। আচ্ছা, এছাড়া সবথেকে আকর্ষণীয় গ্রেপ্তার যিনি হয়েছিলেন চরিত্রটি, তিনি হলেন বাংলাদেশি নাগরিক মোহাম্মদ হোসেন সিফুল। মোহাম্মদ হোসেন সিফুল, ইনি বাংলাদেশি নাগরিক ছিলেন। ইনি গ্রেপ্তার হলেন, কিন্তু এর প্রমাণের ইনি বিশেষ কিছু করতেন না, প্রমাণ নাকি ঠিকমতো পাওয়া গেল না বা কিছু হলো না। এর সঙ্গে আরও দুজন ইউরোপিয়ানের নাম শোনা যায়নি, দুজন ইউরোপিয়ান ছিল বলে দাবি করা হয়। কেউই
কাউকেই শেষ পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। ইউরোপিয়ানদের তো ধরার সময় যায়নি, শিফুলকেও কিছুদিন পরে ছেড়ে দিতে হয়। অর্থাৎ নোবেল চুরি রবীন্দ্রনাথের যে অন্ধকারে, সেই অন্ধকারেই রয়ে গেল। আর চুরি হয়েছিল মৃণালিনী দেবীর একটা অ্যান্টিক বালুচরি শাড়ি। এই বালুচরি শাড়ির মূল্যায়ন আজকের যুগের মানুষ করতে পারবে না। যারা বিষ্ণুপুরী বালুচরি দেখেছেন তারাই জানেন। বালুচর গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে, আজও সেখানে বালুচরি শাড়ি তৈরি হয় না। এখন তৈরি হয় শান্তিপুর ইত্যাদি জায়গায় তৈরি হয়, সেও বালুচরিও খুব সুন্দর, কিন্তু ওই মৃণালিনী দেবী যে অ্যান্টিক বালুচরি তার ধারে কাছে যায় না। এই দুর্লভ কালেকশনগুলো আমরা দেখেছি ছোটোবেলায়, যখন আর্ট কলেজ থেকে পড়তে পড়তে গেছি 70-71 সাল, তখন এই সমস্ত রবীন্দ্র ভবনে এই সংগ্রহশালা দেখা হতো। তা কিন্তু মুশকিল হচ্ছে যে এই নোবেলটা চুরি হলো, এটা কিসের উদ্দেশ্যে চুরি হলো? নিশ্চয়ই অ্যান্টিক ভ্যালু, কারণ সোনার জন্য কেউ নোবেল চুরি করবে না, কেউ তো পাগল নয়। যা সোনা পাওয়া যাবে এমনিতে অন্য কোথাও ডাকাতি করলেও সেই সোনাটা পাওয়া যেত। কিন্তু নোবেল চুরির কোনো কিনারা হলো না, কেউ জানতে পারলো না। রবীন্দ্রনাথের মতো মানুষ, যিনি ভারতকে জগৎ সভায় একটা শ্রেষ্ঠ আসনে বসিয়ে দিলেন, তার নোবেল চুরির কথা কেউ জানতে পারলো না। নোবেল চুরির সঙ্গে দেবেন্দ্রনাথের আংটি, এটার কোনো সম্পর্ক নেই। দেবেন্দ্রনাথের আংটির কোনো সম্পর্ক নেই। রবীন্দ্রনাথের ঘড়ি, এটার সঙ্গেও নোবেল চুরির কোনো সম্পর্ক নেই। সোনার ঘড়ি, এইরকম নানা ধরনের কবির ব্যবহৃত, কবির পরিবারের লোকেদের ব্যবহৃত নানা ধরনের জিনিস চুরি হয়ে গেল সেদিন। তাহলে নিশ্চয়ই এগুলো অ্যান্টিক হিসেবেই কোথাও বিক্রি হয়েছে, কোথাও না কোথাও বিক্রি হয়েছে। ইন্টারপোলের সাহায্য নিয়েও নাকি এটা ধরা যায়নি। তখন বামফ্রন্ট সরকার ছিলেন এখানে, অত্যন্ত এফিশিয়েন্ট সরকার, তারা ইন্টারপোলের সাহায্য নিয়েও এটা ধরা যায়নি। এই নোবেল চুরিটা তাহলে কে করলো, কেন করলো, এ তো অবান্তর প্রশ্ন। খুব সব থেকে মানে একদম ন্যূনতম সম্ভাবনায় বলা যেতে পারে সোনাটা বেচে দেওয়া। সোনা যদি বেচে দিতে হতো তাহলে সে শংসাপত্র চুরি করতো না। যে সোনা বেচা চোর, সে শংসাপত্রের মূল্য বোঝে না। তাহলে এমন কেউ চুরি করেছিল যে যারা এই জিনিসগুলোর দাম জানতেন। ম্যানুস্ক্রিপ্ট চুরি হয়েছিল। এই জিনিসগুলো যে দাম আছে আন্তর্জাতিক চোরা মার্কেটে বা বিশেষ বিশেষ কোনো বাজারে, যারা এই জিনিসগুলোর মূল দাম না, মানে সোনা ঝকঝক করে চুরি করা যেতেই পারে। আংটি একটা রয়েছে, সেটা দেবেন্দ্রনাথের না কার, সিরাজউদ্দৌলার, ওরা জানার ওদের কথা না, ওং লেখা একটা আংটি রয়েছে, চুরি করলো। কিন্তু মৃণালিনী দেবীর বালুচরি শাড়ি চুরি করবে না এই ধরনের চোর। কারণ অ্যান্টিক শাড়ির যে ভ্যালু, সেটা তো পুরোনো শাড়ির ভ্যালু। শাড়ি তো সেকেন্ড হ্যান্ড বিক্রি হয় জানি, সেন্ট্রাল লেভেলে তো মার্কেট আছে, কিন্তু সে তো অন্য জিনিস। তো এই শাড়ি তো সেই শাড়ির গোত্রে পড়ে না। এই শাড়ি নিশ্চয়ই অ্যান্টিক ভ্যালুতে বিক্রি হয়েছে, আর কোনো প্রকাশ্য মিউজিয়ামও রাখা যাবে না। তাহলে এই জিনিসগুলো কোথায় গেল, কোথায় চলে গেল, কোথায় হারিয়ে গেল, সেটা ধরা পড়েনি আজ অবধি না। আর তদন্ত তো বন্ধই আছে, আর কোনোদিনও ধরা পড়বে না। হতভাগা বাঙালির দুর্ভাগ্যের ইতিহাস। আজকে এইখানেই শেষ করছি। আর এই সঙ্গে একটা কথা জানাই, যে সমস্ত দর্শক পাঠক আমার ইউটিউবে যারা শ্রোতা, তারা তাদের প্রশংসা ইতিবাচক নেতিবাচক যাই হোক না কেন, তারা দিয়ে আমাকে সমৃদ্ধ করছেন, তাদের সবাইকে আমি করজোড়ে অভিনন্দন জানাচ্ছি। সবার কাছে আমি কৃতজ্ঞ। হয়তো সবাইকে আলাদা আলাদা করে জানাবার বয়সের তো একটা ভার আছে, তো যাই হোক, তাদের প্রত্যেককে আমি সমষ্টিগতভাবে আমার অভিনন্দন জানাচ্ছি। নমস্কার, কাল আবার দেখা।